যে নারীর প্রতি যে সহিংসতাটা হয়, এই সহিংসতাটা বিশেষ করে একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া, কিন্তু সে সেই আঘাতের দাগ নিয়ে কথা বলতে চায় না। সে বলতে চায় যে এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়, আঘাত দিলেও কোনো বিচার হয় না। এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে ক্ষমতায়িত, নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাছেই করা হবে। যেহেতু ফাউন্ডেশনটা করতে একটু সময় লাগছে, এখানে একটা দাবি উঠেছে যে ইন্টারিম একটা কিছু, অন্তর্বর্তীকালীন একটা কিছু ব্যবস্থা করে ফেলা হোক, যাতে অনেকে যারা চিকিৎসার টাকার প্রয়োজন আছে তারা তাড়াতাড়ি করে টাকাটা পেতে পারে। এটা হচ্ছে প্রথম দাবি। এখানে যারা নারীবাদী সংগঠন আছে তার বাদেও কিন্তু সমন্বয়কারীদের মধ্যে থেকে 2 জন নারী ছিলেন উপস্থিত। দ্বিতীয় যে দাবিটা উঠেছে সেটা হচ্ছে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারেনি। তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। 45টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, যে তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে, সে কাজটা তারা অতটা ঠিক মতন করছে না। আরেকটা কথা বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন, যেগুলো আন্তর্জাতিকও আছে, জাতীয় আছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া, পারিবারিক ক্ষেত্রে, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। সেই রিজার্ভেশনটার উইথড্র করারও একটা দাবি এসেছে। যদিও নারী সমাজ, কিন্তু সব আলোচনা কিন্তু নারী কেন্দ্রিক ছিল না, কিছু কিছু আলোচনা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও ছিল। একটি কথা এসেছে যে আমরা আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। একজন বলেছেন যে শিল্পকলা একাডেমি, প্রায় 25টি মতন শিল্পকলা একাডেমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই শিল্পকলা একাডেমিতে নিয়োগের সময় দেখা যায় যে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একজন নিয়োগ পেয়ে গেল। তো আর্টস, কালচার এগুলো বোঝেন এমন সমঝদার ব্যক্তিকে যদি নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে আনা হয় তাহলে সেটাকে সাধুবাদ জানানো হবে, এবং ওনারা সবকটা শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা উঠেছে যে পার্বত্য চট্টগ্রামে ওই কুকি চীনের সাথে বিরোধের জের ধরে তাদের বক্তব্য অনুযায়ী যে বম সম্প্রদায়ের উপরে এক ধরনের নিপীড়ন চলছে, সেই নিপীড়নটা তারা নিরসনের দাবি করেছেন। এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামে সরকার যেই সিদ্ধান্তটাই নিক না কেন, সেটা সে পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসিন্দা তাদের সাথে কথা বলে যেন সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, ওই কার্যকর পার্টিসিপেশনের জন্য একটা আমরা উপায় খুঁজে বের করি। আরেকটা হচ্ছে যে এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই তো আসলে এনজিও করেন। বিগত সরকারের সময় বা বিভিন্ন সময় দলীয় সরকারের সময়
দল বুঝে কোনো না কোনো এনজিও হয়রানির মুখোমুখি হয়েছে। তো এনজিওগুলো যাতে এনজিও ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হয়, কোনো দলীয় সরকার যেন এনজিও ব্যুরোর মাধ্যমে এনজিওদেরকে হয়রানি না করতে পারে, সেটার জন্য যথাযথ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। আপা যারা এসেছে তাদের তালিকা কি বলবেন প্লিজ? যিনি প্রশ্ন করবেন নাম বলবেন, আমরা 5টার বেশি প্রশ্ন নিব না প্লিজ। জি, আমি আজহার লিমন, আমি এখন টিভির। আপা ওই যারা এখানে এসেছিলেন নেত্রী, তাদের নামগুলো বলবেন নাকি তালিকা দেবেন? একটা স্বাক্ষর তো সবাই করেছেন, ধরেন আমরা হয়তো একটা তালিকা ধরে আমন্ত্রণ করেছি, অনেকেই এসেছেন, কাজে ওই তালিকাটা, ওই স্বাক্ষরের কাগজটা দিয়ে আপনাদের সাথে তো একটা গ্রুপে আছেনই ভাই, উনি আপনাদেরকে দিয়ে দেবেন। প্রায় 30 জন বলতে পারেন, 30 জন নারী নেত্রী এসছেন। বিভিন্ন গোষ্ঠীর সাথে আজকের মিটিংটা আসলে আপনি অনেকগুলো সেকশন করলেন, যেখানে আদিবাসী থেকে শুরু করে বিচার ব্যবস্থা সবই আছে, কিন্তু আমরা এটাকে বলছি যে নারীদের সাথে মিটিং। কেন এটিকে নারীদের সাথে মিটিং বলা হলো এবং সেখান থেকে আসলে মূল আউটকামটা কি? নারীদের সাথে মিটিং বলা হলো কারণ এখানে অংশগ্রহণকারী সকলেই নারী। নারীও যেহেতু বাংলাদেশের নাগরিক, সেও রাজনীতিতে আগ্রহ নাই, সেও বিচার বিভাগে আগ্রহ নাই, সেও এনজিও ব্যুরো কিভাবে চলে আগ্রহ নাই, সেও শিল্পকলা কিভাবে চলে আগ্রহ নাই। এখানে শিল্পকলার সাথে জড়িত আছে এমন নারী ছিলেন, আদিবাসী অধিকার নিয়ে কাজ করে এমন নারী ছিলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে এমন নারী ছিলেন, নারী শ্রমিকদের স্বার্থ দেখে এমন নারী ছিলেন। ফলে যেই আমাদের উদ্দেশ্যটা ছিল আজকে সকলের কাছ থেকে কিছু মতামত নেওয়া, যে মতামতের ভিত্তিতে আমাদের সংস্কারের যে একটা বড় এজেন্ডা আছে সেইটাকে আমরা ঠিক করব। তো সেই মতামতগুলো আজকে আমরা নিলাম। ফলে এখানে নারীরাই ছিলেন, নারীবাদীরাও ছিলেন, এবং অন্যান্য ক্ষেত্রে নেতৃত্বে আছেন এমন নারীরা ছিলেন। তারা নারীর অধিকারের পাশাপাশি সমাজের সামগ্রিক কিছু বিষয় নিয়েও কথা বলেছেন। আমি জানতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন। মাননীয় প্রধান আমি আসছি আপনার কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে আসলে আমি যা পড়ে শোনালাম তার চাইতে অনেক বেশি বিস্তারিত সুপারিশ এসেছে, তো যে আপনারা নিজেরা এখন একটু বসে একটা এমন ম্যান্ডেট দেন যেখানে আমাদের কাজ করতে সুবিধা হবে। কারণ কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধ সমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে বলেছেন।